স্নেহের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে সমান্তর ধারার কতিপয় সূত্র নিয়ে আলোচনা করব। চলো দেখি সূত্রগুলি কিভাবে তৈরি হয় আর সূত্রগুলির মান ব্যবহার করে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি, বিষয়গুলো নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করব। তো আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি। এই সাধারণ অন্তর ডি কথাটার অর্থই হচ্ছে যে প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, অর্থাৎ পরেরটি ডি পরিমাণ বড়। কোন একটি পদ তার পরের পদের চাইতে ডি পরিমাণ ছোট, বা কোন একটি পদের চাইতে পরবর্তী পদ হবে ডি পরিমাণ বড়। তাহলে এটি যদি প্রথম পদ হয় তাহলে পরে এটি হবে দ্বিতীয় পদ। অনুরূপভাবে তৃতীয় পদ আমরা পাবো এ প্লাস ডি প্লাস ডি, তার চাইতে একটা ডি বেশি। চতুর্থ পদ আমরা পাবো এ প্লাস টয়েস ডি প্লাস ডি। অনুরূপভাবে যদি আমরা দেখতে যাই তাহলে এভাবে বাড়তেই থাকবে। এখন আমরা একটা বিষয় খেয়াল করব যে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই পদগুলোর সাথে এই ক্রমটার সাথে ডি এর একটা সম্পর্ক আছে। এখানে প্রতিটা ক্ষেত্রে এ আছে, কিন্তু এই পদ সংখ্যা কম বেশি হওয়ার কারণে ডি এর কম বেশির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা দেখি, এখানে আছে এ প্লাস থ্রাইস ডি, এখানে আছে এ প্লাস টয়েস ডি, এখানে আছে এ প্লাস একটি ডি, আর এখানে আছে এ প্লাস কোনো ডি নাই, তার মানে ধরলাম 0 ডি। এখানে ধরলাম 1 ডি, এখানে ধরলাম 0 ডি। তাহলে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে প্রথম পদে 0 ডি, দ্বিতীয় পদে 1 ডি, তৃতীয় পদে টয়েস ডি, চতুর্থ পদে থ্রাইস ডি। তাহলে পদ যত, ডি এর সংখ্যা তার চাইতে একটি কম। যত নম্বর পদ, ডি এর পরিমাণ তার চাইতে একটি কম। তার মানে যদি আমরা লিখতে যাই তাহলে পাবো a plus 4 minus 1d, a plus 3 minus 1d, a plus 2 minus 1d, এখানে a plus 1 minus 1d। তাহলে এখানে একটা পদের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারছি যে প্রথম পদ মানে 1 minus 1, দ্বিতীয় পদ 2 minus 1, তৃতীয় পদ 3 minus 1, চতুর্থ পদ 4 minus 1। তাহলে চতুর্থ কথাটার সাথে 4 এর সম্পর্ক, তৃতীয় কথার সাথে 3 এর সম্পর্ক, দ্বিতীয় কথার সাথে 2 এর সম্পর্ক, প্রথমের সাথে 1 এর সম্পর্ক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে 1 বিয়োগ হচ্ছে। তাহলে পরে ডি এর সাথে পদের যে সম্পর্ক সে অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে কোনো পদ যদি আমরা তৈরি করি যে n তম পদ, যে কোনো পদ, n তম বলতে আমরা যে কোনো পদ বুঝবো, তাহলে n তম পদ হবে কত? n তম পদ এ তো থাকবে প্রতি ক্ষেত্রেই, তারপরে যত নম্বর পদ তত এখানে বসানো আছে তার থেকে 1 বিয়োগ করেছি, তাহলে n তম পদ হবে n minus 1 into d। তাহলে n তম পদ কথাটার আমরা সূত্র পেলাম যে a plus n minus d। কথাটার মানে হচ্ছে যে n যদি 12 হয় তাহলে 12 নম্বরে কোন একটি ধারার 12 নম্বরে যে পদটি বসা থাকবে সে পদটির মান হবে, পুরো সূত্রের মান বসানোর পর এর মান বসাবো, ডি এর মান এবং n এর মান বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে পদের মান, আর পদের অবস্থান বা পদের নম্বর হবে n এর মান। অর্থাৎ একটি ধারায় যদি এখানে 13 নম্বর পদ যদি 105 হয়, 13 নম্বর পদটি যদি 105 হয় মানে তার আগে আরো 12টি পদ আছে। আমরা দেখবো যে এখানে 12টি পদ আছে, তারপর 13 নম্বর পদটা হচ্ছে 105। এই 13 নম্বর পদটি 105 যদি হয় তাহলে পরে 13 কথাটার মান কি থেকে আসবে? n এর মান থেকে আসবে 13। n এর মানটা হবে 13, আর পুরো এর মান বসাবো, n এর মান বসাবো, d এর মান বসাবো,
তিনটা মান বসিয়ে এই সূত্রের যোগ বিয়োগ করে যে মানটা পাবো সেটা হবে 105। তাহলে যে সংখ্যাটি বসানো আছে সেই সংখ্যাটির মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান, আর কত নম্বরে বসানো আছে মানে কততম পদ বা কত নম্বর পদ, সেই কত নম্বর বা কততম পদটা তার অবস্থান কত নম্বরে ধারাবাহিকভাবে গণনা করার পরে কত নম্বরে তার অবস্থান সেটি আমরা পাবো n এর মান থেকে। যদি আমাদের কোন পদ বা কততম পদ বের করতে বলে তাহলে n এর মান বের করব, আর যদি বলে যে এত নম্বর পদ, x নম্বর পদ, y নম্বর পদ, z নম্বর পদ কত, তাহলে পরে আমরা এখানে সম্পূর্ণ সূত্রটা ব্যবহার করে যোগ বিয়োগ করে যে মানটা পাবো সেটাই হবে আমার n তম পদের মান। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি। এখন আমরা এই সূত্র থেকে পদের সংখ্যা বের করার একটা সূত্র তৈরি করব। এই সূত্র থেকে আমরা পদের সংখ্যা তৈরি করব যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। একটু আগে আমরা দেখলাম যে n হলো পদের কততম পদ, n হলো কততম পদ। আমরা ধরলাম যদি n 12তম পদ হয় তাহলে 12 নম্বরে যে পদটি থাকবে সেটিকে আমি শেষ পদ ধরে নেব। যদি n এর মান 20 হয় তাহলে 20তম পদ বা 20 নম্বরে যে পদটি থাকবে সেই পদটিকে আমরা শেষ পদ ধরব। তো ধরলাম আমরা n তম পদ, এখানে যেহেতু অজানা পদ আমাদের সংখ্যা জানা নাই তাই আমরা n তম পদ ধরলাম যে n তম পদ বা শেষ পদ, n তম পদটাই হচ্ছে শেষ পদ p। তাহলে পরে আমরা জানি যে n তম পদ সমান সূত্র আমরা জানি এটি। তাহলে n তম পদ আমরা ধরে নিয়েছি p, তাহলে আমরা ধরবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হবে p। আমরা আরেকটু খেয়াল করে দেখি যে যেহেতু পুরো এই যে সূত্র আছে এই সূত্রটার মান বসিয়ে যে মানটা পাবো সেটাই হলো আমাদের শেষ আমাদের পদের মান। আমরা তো এখানে জানি না, আমরা সূত্র বের করবো। তাহলে n তম পদ ধরলাম যে p, তার মানে ধরলাম পুরো ধারাটাতে n টি পদ আছে, পুরো ধারাটাতে n টি পদ আছে, এই n টি পদের মধ্যে n তম পদ p, তাহলে p টাই হবে শেষ পদ। এখন আমরা শেষ পদ ধরলাম যে n তম পদ হচ্ছে p, তাহলে বা n minus 1 into d equal to p minus a। তাহলে এখানে প্লাস ছিল a, ওখানে মাইনাস করলাম আমরা, বা n minus 1 equal to p minus a by d। আমরা এখানে দেখলাম d ইনটু আছে, আমরা ভাগ করে দিলাম, তাহলে বা n সমান পাবো p minus a by d plus 1। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম যে এখানে n সমান হচ্ছে p minus a by d plus 1। কথাটার মানে হচ্ছে যে n হচ্ছে পদের সংখ্যা, এখানে n টা হচ্ছে পদের সংখ্যা। n তম পদ p ধরেছিলাম, মানে 12তম পদ যদি p হয় তাহলে n এর মানটা আমরা কিভাবে পাবো, কিভাবে বের করলে 12 পাবো, এটার সূত্রটা হচ্ছে এখানে দেখছি যে n হচ্ছে পদের সংখ্যা। তাহলে এখন থেকে কোনো ধারা যদি দেওয়া থেকে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 দেওয়া আছে 50, এই ধারাটির পদের সংখ্যা কত, তখন আমরা এই পদের সংখ্যা বের করার জন্য সূত্র বের করবো যে পদের সংখ্যা n সমান আমরা পাবো p minus a by d plus 1, অর্থাৎ p এর মান হচ্ছে শেষ পদ 50 minus 2 by d এর মান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, d বের করবো আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে পরে এখানে হবে 2 plus 1। তাহলে এখানে 48 by 2 plus 1 সমান এখানে 24 plus 1 equal to 25। তাহলে আমরা দেখলাম যে এই ধারাটিতে পদের সংখ্যা হচ্ছে 25, পদের সংখ্যা হচ্ছে 25, a হচ্ছে 2, d হচ্ছে 2, আর শেষ পদ 50 এবং পদের সংখ্যা হচ্ছে 25 n এর মান। এখন আমরা যে কথাটি এর আগে বলছিলাম যে এই জায়গাটিতে যদি আমি a এর মান 2 বসাই, d এর মান যদি 2 বসাই আর n এর মান যদি আমি 25 বসাই, তাহলে পরে আমরা পাবো শেষ পদ অর্থাৎ 25 নম্বর পদ। এই 25 নম্বর পদ কত হবে,
আমরা যদি যোগ বিয়োগ করে দেখি তাহলে আমরা পাবো 50। এখানে 24, 24 দুই 48 আর 2 50। তাহলে মানে এর সূত্রটা হচ্ছে শেষ পদের মান, অর্থাৎ ওই যেখানে যতটি মান দেওয়া থাকবে তত নম্বর পদের মান, আর এটি হচ্ছে পদের সংখ্যা। তাহলে আমরা একটা সূত্র দেখলাম পদের সংখ্যা তৈরি করার সূত্র, পদের সংখ্যা বের করার আমরা সূত্রটি দেখলাম। এবার আমরা আরেকটি বিষয়ে যাব, সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয়। সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয় আমরা দেখব। ধরি যে একটি ধারা আমরা ধরছি যে এস এন, মানে আমরা জানি যে এনটি যদি পদ থাকে তাহলে পরে আমরা সমষ্টি দেখব, যেখানে এ হচ্ছে আমাদের প্রথম পদ আর ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, আমরা জানি 3 নম্বর পদ হবে এ প্লাস টয়েস ডি, মানে একটা করে ডি বাড়তেই থাকবে আমাদের। 4 নম্বর পদ হবে এ প্লাস থ্রাইস ডি। এভাবে যদি আমরা দেখতে যাই তাহলে শেষ পদ হবে আমাদের পি। তাহলে শেষ পদ যদি আমাদের পি হয় তাহলে তার আগের পদ ডি পরিমাণ কম, তার আগের পদটা হবে ডি পরিমাণ কম। তাহলে পরে এখানে আমরা লিখব পি মাইনাস ডি। তার আগের পদটা হবে টয়েস ডি পরিমাণ কম। বিষয়টি আমরা বুঝতে পারছি যে একটা ধারা নিলাম আমরা, যে ধারার এ প্লাস ডি দ্বিতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে আমরা এর আগে দেখেছি যে যত নম্বর পদ নেব তার চাইতে একটা ডি কম হবে। আবার অন্য দিক থেকে যদি আমরা ধরি তাহলে এ পাবো, এরপর পরেরটা ডি পরিমাণ যোগ হবে, তারপরে আরেকটা ডি যোগ হবে, এভাবে চলতে থাকবে। শেষ পদ ধরলাম পি। তাহলে প্রথম পদ যে পদটা এখানে দেখবো তৃতীয় পদ, এখানে যে তৃতীয় পদ পেয়েছি, তৃতীয় পদের চেয়ে দ্বিতীয় পদে ডি একটি কম আছে, তাহলে এখানে পি যদি থাকে তার চাইতে একটা ডি কম থাকবে, তার আগের পদে 2টা ডি কম থাকবে, তার আগের পদে 3টে ডি কম থাকবে। এভাবে ধারাটি তৈরি হবে। এদিক থেকে আমরা যদি যাই এভাবে যাব, এদিক থেকে যদি আসি আমরা এভাবে আসবো। তাহলে পরে এই কথাটা আমরা দেখলাম। এবার এই এস এনটাকে আমরা যদি উল্টা ভাবে লিখি তাহলে এখানে পাবো পি, তার আগে পাবো পি মাইনাস ডি, তার উল্টা দিকে পাবো আমরা পি মাইনাস টয়েস ডি, 3টে নিলাম। তারপরে যদি আমরা দেখি তাহলে ঘরে পাবো পি মাইনাস থ্রাইস ডি। অনুরূপ ভাবে এখানে আমাদের শেষ পদ এখানে আসবে, প্রথমটা চলে আসবে এ, তারপরেরটা এখানে আসবে এ প্লাস ডি, তারপরেরটা চলে আসবে এ প্লাস টয়েস ডি। এভাবে যদি আমরা তৈরি করতে যাই তাহলে দেখব যে আগে যেটি নিয়েছি ঠিক তার উল্টা ভাবে লিখে দিলাম। একই কথাই কিন্তু আমরা শুধু উল্টা ভাবে লিখলাম। তাহলে এবার দেখবো আমরা যে এস এন তার টয়েস এস এন ইকুয়াল টু প্রথম দুটা পদ যদি আমরা যোগ করি তাহলে এ প্লাস পি পাবো, দ্বিতীয় পদ দুটা যদি যোগ করি তাহলে ডি আর ডি আমাদের কেটে যাবে, তাহলে পরে পাবো আমরা পি প্লাস এ। 3 নম্বর যদি দেখি তাহলে পরে সেটা আমরা একই ভাবে পাবো পি প্লাস এ। অনুরূপ ভাবে যদি আমরা দেখতে যাই তাহলে এখানেও ডি ডি কাটবে, পি প্লাস এ, এখানেও ডি ডি কাটবে, পাবো আমরা পি প্লাস এ, এখানেও পাবো আমরা পি প্লাস এ। এইভাবে কতটি পদ আমরা পেয়েছি? আমরা আগেই ধরেছি যে পদের সংখ্যা হবে এনটি। তাহলে প্রতিটি পদ হলো এ প্লাস পি আর পদের সংখ্যা হলো এন। আমরা যদি দেখি যে পদের মান 5 এবং 3টি পদ আছে তাহলে পরে আমরা পাবো 3 দ্বারা গুণ করে 3 5 15। তাহলে পরে কোন একটা পদের মান যদি থাকে আর ওই ধরনের কতটি পদ দেওয়া আছে তার সংখ্যা থাকে তাহলে পরে আমরা কিন্তু বের করতে পারবো যে সেটির গুণফল কত হবে। বা 3টি পদ যদি থাকে তাহলে 3টি পদের 5 প্লাস 5 প্লাস 5, কতটি 5 আছে আমরা জানি 3টি 5 আছে, তাহলে পরে এত গুণিত 3 সমান হবে 3 5 15। তাহলে পরে আমরা সমষ্টি বের করতে পারবো। কিভাবে বের করা যায়? তাহলে এখানে আমরা দেখব যে কত হয়, বা
টয়েস এস এন সমান হবে a প্লাস পি ইন্টু এন। যেহেতু এন টি পদ আছে আর a প্লাস পি হলো একটা সংখ্যা, তাহলে পরে ওই এই সংখ্যাটাকে এই পদের সংখ্যা দ্বারা গুণ করলে আমরা তার সমষ্টি পাবো। তাহলে বা এস এন সমান পাবো আমরা n/2 a প্লাস পি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমষ্টির সূত্র। আমরা আশা করি বুঝতে পারছি যে এখানে আমরা যত a প্লাস পি নামক যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আছে n বার, তাহলে n দ্বারা গুণ করে আমরা সমষ্টি পেলাম। এবার এখানে 2 ছিল, 2 ভাগ করে দিয়েছি, আমরা যে সূত্রটা পেলাম সমষ্টি, সেটা এখানে যে বিষয়টা আমরা জানতে পারবো সেটি হচ্ছে কি শেষ পদ প্রথম পদ, শেষ পদ প্রথম পদ আর পদের সংখ্যা, শেষ পদ প্রথম পদ এবং পদের সংখ্যা যদি আমাদের জানা থাকে তাহলে পরে আমরা সমষ্টি বের করতে পারবো। তাহলে যে সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো যে শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, সে সমস্ত জায়গাতে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা সমষ্টি বের করতে পারবো। যে সমস্ত ধারাতে শেষ পদ দেওয়া থাকবে সেই ধারাটির কেবলমাত্র এই সূত্র ব্যবহার করে আমরা সমষ্টি বের করতে পারবো। আবার দেখবো আমরা যে শেষ পদ যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করতে পারি। আমাদের যদি শেষ পদ দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম যে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এত। এর পূর্বে আমরা দেখেছি যে p সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে পরে আমরা যদি বসাই n/2 এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে পরে পাবো আমরা n/2 টয়েস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা p এর মান এর আগে পেয়েছি যে n তম পদ যদি p হয় তাহলে p সমান হবে এত। তাহলে পরে আমরা এই p এর মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর যে সূত্রটি পেলাম, তো এই সূত্র শেষ পদ যদি দেওয়া না থাকে তাহলে পরে আমরা এই সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করতে পারি। এটি একটি কমন সূত্র যা দিয়ে শেষ পদ দেওয়া থাকলেও আমাদের সমষ্টি বের করা যায়, শেষ পদ যদি দেওয়া না থাকে তাও সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখলাম যে n তম পদ সমান কত, তারপরে পদের সংখ্যা আমরা দেখলাম, পদের সংখ্যা n সমান কত, আমরা পেলাম সমষ্টি sn সমান শেষ পদ দেওয়া থাকলে কত, সমষ্টি sn সমান শেষ পদ দেওয়া না থাকলে কিভাবে বের করব। তাহলে আমরা চারটি এখানে সূত্র দেখতে পেলাম। কিভাবে সূত্রগুলি তৈরি হয় সেগুলো আমি তোমাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও সমস্যা হয় বারবার ভিডিওটি দেখবে অথবা আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে পরে ইনশাআল্লাহ তোমাদেরকে পরবর্তীতে বিষয়গুলি ক্লিয়ার করবো আরো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।